না, তাই না? তো গত ক্লাসে আমরা মানে একদম বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলছি আর কি। তো সেগুলোর ক্লাস রেকর্ড ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো দেখে নিলে আমার মনে হয় সুবিধা হবে, ঠিক আছে, যারা ছিলেন না বিশেষ করে তাদের জন্য। তো খুবই বেসিক কিছু কথা হইছে যে আসলে আমরা এই সেক্টরে কাজ করতে গেলে কি কি বিষয় আমাদের গুরুত্ব দেওয়া দরকার, বা কোথায় কোথায় আমাদের স্মার্টনেসটা দরকার, বা কি কি জায়গায় আমাদের আসলে লক্ষ্য করতে হবে। তো আমি একটু আবার, আচ্ছা, আজকে বেটার একটা ইয়ে দিয়ে শুরু করি। সেটা হলো, আপনাদের হয়তো পরিচয় তো হয় নাই, কতদিন তো আসলে অল্প লোক ছিল। তো প্রথমে আপনাদের পরিচয় আগে নেই, তাই না? তারপরে আমরা শুরু করি। পিছন থেকে ভাই, হ্যাঁ, বসে বলবেন নাম, বর্তমানে কি করতেছেন, আর কোত্থেকে আসছেন। একটু লাউড বলবেন, সবাই শুনতে পাবে। আচ্ছা, ডাক নাম? শিহাব। আচ্ছা, তারপরে? চাঁদপুর, একই জায়গা থেকে, তাই তো? তারপরে ভাই, কোত্থেকে? নড়াইল। অত আচ্ছা, আচ্ছা। অত দূর থেকে রেগুলার আসবেন? ওকে। নড়াইল কি মেন জেলা শহরেই? আচ্ছা, তারপরে ভাই? ঝিনাইদহ। আচ্ছা, তারপরে? জি। আচ্ছা, আচ্ছা, তারপরে? ওকে, তারপর ভাই? আচ্ছা, 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 তারপরে ভাই? কোথায়? আচ্ছা, তো ওইখান থেকে আসতেছেন? আচ্ছা, ওকে। জোরে বলেন না, সবাই শুনবে তো। বেনাপোল। বেনাপোল থেকে রেগুলার আসতেছেন? এই রাস্তাটা এখন অনেক ভালো। কত সময় লাগে এখন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ট্রেনে কত সময় লাগে? তবে 1 ঘন্টা লাগে আর কি। লোকাল, এই জন্য। তারপরে আপু? আচ্ছা, বাগানপাড়া মেন উপজেলায়? তাহলে মানে কি গ্রাম একটু যদি বলতেন। হ্যাঁ, একটু জোরে বলেন তো সবাই দহকুলা? হ্যাঁ। আচ্ছা। মানে বাগানপাড়ায় কারো শুনলাম যে প্রতিষ্ঠান, যার তার বাড়ি ওই দহকুলাতে, বুঝছেন, এই জন্য শুনলাম। জানেন? সে- আচ্ছা, আচ্ছা, তারপর? আচ্ছা, তাহলে তো আপুর কাছে। তারপর ভাই? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাসা কি যশোরে? খুলনা। আচ্ছা, তাহলে এই গেল আপনাদের পরিচয়। আসলে সবার নাম একদিনে মনে আসবে না, সময় লাগবে। তো এখন বিষয়টা কি, যে আপনাদের আসলে আমার সাথে তো একটা কানেকশন তৈরি হয়ে যাবে, বাট নিজেদের ভিতরে নিজেদের কানেকশন বাড়াতে হবে। আদারওয়াইজ কিন্তু আগানো যাবে না, ঠিক আছে? যে কে কোত্থেকে আসছি, কার কি বয়স, কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে, এইসবে কিছু যায় আসে না। সবার উদ্দেশ্য একটাই, এখানে শেখার উদ্দেশ্যে আসছি। যার কাছে গেলে উপকার হয় তার কাছে যেতে হবে, ঠিক আছে? এখানে কোনো লজ্জা করা যাবে না, কোনো হেজিটেট ফিল করা যাবে না। যেরকম আমার ধরেন যে বিষয় যার কাছে শেখা দরকার আমি চলে যাই, কারণ সে তো আমার চেয়ে বেটার জানে। সো আমি তার কাছ থেকে হেল্প নিতে আমার সমস্যা কোথায়, তাই না? তো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি আসলে আহ কখনোই সর্বজ্ঞানী বা সর্বে সর্বা হয়ে ওঠা সম্ভব না। সবারই ল্যাকিং আছে। আমি ধরেন এই ডিজিটাল মার্কেটিং এ আমি কাজ করি, বা আমি এখানে এই যে ট্রেনিং করাই, তার মানে কি এই যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সবকিছুই জেনে বসে আছি? সেটা তো না। একটা সম্যক ধারণা আছে, কোর বিষয়গুলো নিয়ে আইডিয়া আছে, যেগুলো নিয়ে আমি কাজ করি, আমার এক্সপিরিয়েন্স আছে। বাট এখানেও জানা বোঝার আসলে শেষ নেই। তো আমি আশা করি যে আপনাদের কাছ থেকে আমি নতুন নতুন বিষয়, নতুন নতুন ট্রেন্ড যেগুলো আসে সেগুলো আমিও শিখতে পারবো, কারণ আপনারা এখানে অনেক মানুষ, আর আমি একটা মানুষ। আমি আসলে এত বেশি এনগেজ থাকি এখন, আমার মানে শেখার সুযোগ কম হয় বা স্টাডি করার সুযোগ কম হয়, ঠিক আছে? আমি মানে সকাল 8টা থেকে রাত
12টা 1টা পর্যন্ত এনগেজ। তো আমার আসলে ওই সুযোগটাই এই মুহূর্তে হয় না। তো আমি আশা করব যে আপনারা আমাকে সেই সুযোগ করে দিবেন আপনাদের ক্লাসে আসার জন্য, আমিও কিছু শিখতে পারি। তার মানে কি, বাসায় আপনারা একটু কম বেশি স্টাডি করেন বা বিষয়গুলো জানা বোঝার চেষ্টা করেন। তো যারা ছিলেন না তাদের সম্পর্কে তাদেরকে আমার সম্পর্কে একটু জানাই। সো আমি হাসনাত আবির। আমি মূলত কাজ করি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে, আর প্রফেশনালি এই প্ল্যাটফর্মে কাজ করছি লাস্ট 10 বছর হয়ে যাবে, ঠিক আছে। তবে জবের সূত্র ধরে বা অন্যান্য ইয়ে ধরে যদি বলি 8 বছর। আর আমার সম্পর্কে জানতে চাইলে জাস্ট আমার নামটা গুগল করলেই সব ডিটেল পেয়ে যাবেন, ঠিক আছে। আমার লিঙ্কডইন আছে, ফেসবুক, ওয়েবসাইট, বিজনেস প্রোফাইল, যেখান থেকে খুশি আপনি আমার সম্পর্কে আইডিয়া নিতে পারেন। তবে বিশেষ করে লিঙ্কডইন এবং আমার ওয়েবসাইটে সব ডেটা বেশি পাবেন আর কি। বিশেষ করে লিঙ্কডইনে আমার বেশ কিছু আহ, বিষয় আরো বেশি মানে ভালোভাবে এক্সপ্লোর করে তুলে ধরা আছে। সো লিঙ্কডইন থেকে ভালো আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমার একটা কাজ করতে গেলে যে কত কিছু করা লাগে, ধরেন এই যে এখন বসে বসে যে এডিট করতে হচ্ছে, বুঝছেন? আহ, হ্যাঁ, তো অনেক কিছু করা লাগে, ঠিক আছে। ধরেন এই এডিটের কাজগুলো করতে যে ধরেন এই সকাল ধরে এসে এডিটের কাজগুলো করতেছি, কারণ আমার নিজের কিছু কাজ থাকে, তো নিজের এডিট নিজেরই করতে হবে, এখানে তো আর হেল্প নেওয়ার সুযোগ থাকে না। সো আসলে শেখার শেষ নাই, জানারও শেষ নাই। মনে করেন এডিটিং এ তো আমি মাস্টার না, তারপরে আমার করতে হয়। তারপরে ধরেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কিছু কাজও আমার অনেক সময় করা লাগে, যেহেতু আমার নিজের ওয়েবসাইট আছে, অ্যাটলিস্ট নিজের ওয়েবসাইটের কিছু কাজ তো আমার নিজের করতে হয়। তো এই জন্য বলছি যে আসলে মানুষ কখনোই জানা বোঝার ঊর্ধ্বে না, বা কোনো কিছু যে আমার হয়ে গেছে যে বা আমি এটা কমপ্লিট এটা না, ঠিক আছে। তো এখানে আমার ওয়েবসাইট থেকে আপনারা ডিটেল পেয়ে যাবেন আমি কোথায় কোথায় কাজ করি। বিশেষ করে বাংলাদেশে এখন 3টা প্ল্যাটফর্মের সাথে আমি কাজ করি। একটা হলো যশোরে যশোর আইটি, চট্টগ্রামের প্রায়োগিক, আর ঢাকার ই শিখন। এই 3টা প্ল্যাটফর্মে আমি ট্রেনার হিসেবে কাজ করি। আর সেখানে আমার বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকার গুলোতে আমি অনলাইন বেস কাজ করি আর কি, রিমোট বা অনলাইনে ক্লাসগুলো আমি কন্ডাক্ট করি, আর যশোরের গুলো তো ফিজিক্যালি দেওয়া। তো এই আর এছাড়া অ্যাজ এ ফ্রিল্যান্সার যে প্রজেক্ট গুলো করি, আমার মার্কেট প্লেস দেখাইলে পরে সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর এছাড়াও 2টা প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয় রিমোটলি, সেটা হলো একটা মেটা সফটওয়্যার ফ্যাক্টরি, আর একটা হলো এমআইআরসিএ, একটা রোমানিয়ান আর একটা স্প্যানিশ কোম্পানি। তো এই হলো আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আর ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, আমি যশোরেরই মানুষ, এবং যে কারণে আসলে যশোর কোনো সময় ছাড়বো এটা মনেও হয় না। বিশেষ করে যশোরের যারা মানুষ তারা হোমসিক বেশি, মানে যশোর ছাড়তে ভালো লাগে না। আর আমি আসলে যে কোনো কারণে মানে ঢাকায় তো প্রচুর স্কোপ, ঠিক আছে। এরকম রিসেন্টলি আমি ঢাকায় গেছিলাম, খুব নামকরা একটা প্রতিষ্ঠানে আমার কাজের সুযোগ হয়েছিল আল্লাহর রহমতে। বাট সেখানে আমি জয়েন করি নাই, শুধুমাত্র ঢাকায় শিফট করা লাগবে বিধায়। আর ঢাকা আসলে এমন একটা শহর, আমার গেলে পরে মনে হয় যে আমি কখন বাড়ি যাবো, ঠিক আছে। আর ঢাকার মানুষজনকে দেখলে আমার মায়া হয় যে আল্লাহ, আমি কি সুখে না আছি আর এরা কি না বিপদে আছে। হ্যাঁ, মানে কি একটা অবস্থা হয়। তো আসলে সেদিক দিয়ে আল্লাহর রহমত। তো এখন আর আমার সম্পর্কে আরো ডিটেল জানতে চাইলে আমার লিঙ্কডইন ফলো করতে পারেন। লিঙ্কডইনে আমি সবকিছুই মোটামুটি শেয়ার করি, আর আমার প্রজেক্ট প্রজেক্ট বেশ কিছু এখানে শেয়ার করা আছে। উল্লেখযোগ্য কিছু প্রজেক্ট শেয়ার করা আছে, আমার লাইসেন্স, সার্টিফিকেশন, স্কিল, আর কোথায় কোথায় কাজ করি আরো ডিটেল ভাবে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হলো আমার সম্পর্কে ইনফরমেশন। আর আর হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে কাজ করি, ঠিক আছে। এই তো এখন বিষয়টা হলো যে ধরেন আপনারাও এই ফিল্ডে আসছেন, তাহলে আশা করি যে আমার মতোই একটা ক্যারিয়ার বা আমার চেয়ে ভালো ক্যারিয়ার আপনারা বিল্ড করতে পারবেন এই জায়গা থেকে। কিন্তু সেই বিল্ডিং এর পিছনে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের কাজ করতে হবে। একটা হলো স্কিল ডেভেলপমেন্ট, যেটা অলরেডি আপনারা এখানে করবেন বা শিখবেন, সেটা তো আমি আপনাদেরকে হেল্প করব। দ্বিতীয়ত হলো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমি গত ক্লাসে কথা বলছিলাম, এটা আপনারা একটু ক্লাস ভিডিওটা দেখতে পারেন। সো পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। এটা শুরু হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্টও খুলতে হবে আমাদের। আর পাশাপাশি আরো যে সমস্ত প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট দরকার সেগুলো আমরা খুলে নিব ডে বাই ডে। সো সেগুলো আমাদের লাগবে। তো আমি আশা করি যে আপনাদের ফেসবুকটাই আপনারা আস্তে করে আগে সাজানো শুরু করে দিবেন। সেটা হইতে পারে প্রোফাইল পিকচার, কভার ফটো থেকে শুরু করে আপনার প্রোফাইলে যত ইনফরমেশন আছে সবগুলোই যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং প্রফেশনাল হয়। পাশাপাশি আজকে থেকেই বা এখন থেকে আপনারা চেষ্টা করবেন ফেসবুকে যেন মানুষ আপনাকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে রিকগনাইজ করে। সেটাকে মানে আপনি প্রায়োরিটি দিবেন সবচেয়ে বেশি। মনে করেন আপনার পার্সোনাল পোস্ট গুলো করবেন, পাশাপাশি যে কাজগুলো করবেন বা শিখবেন, যেগুলো করবেন বাসায়,
সবগুলাই এখানে তুলে ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, একটা সময় গিয়ে আপনার ফেসবুক দেখেও কিন্তু মানুষ বুঝবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কথাগুলোই মোটামুটি গত ক্লাসে হয়েছিল, আমি সারাংশটা বললাম আর কি। আর এক্সটেন্সিভ যদি জানার আগ্রহ হয় অবশ্যই ক্লাস ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আসি আজকের টপিকে। তো আজকেও আসলে বেশি কিছু মানে শেখারও নাই, বেশি কিছু দেখানোরও নাই। আজকেও বেশ কিছু কথা বলবো, সেই কথাগুলোই আপনারা হয়তো বা চেষ্টা করবেন আপনাদের পরবর্তীতে কাজে লাগাবেন। তো এখন দেখেন, আমরা যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসলাম, তো ডিজিটাল মার্কেটিং সেক্টরটা এত বেশি জনপ্রিয় কেন, বা এই সেক্টরটাতে এত বেশি মানুষ এখন আসতে চায় কেন, বা এই সেক্টরের আমার ফিউচার কি, এটা তো জানা দরকার আছে। দেখেন, আপনি যদি 2025-এ এসে চিন্তা করেন যে প্রত্যেকটা মানে আমি যেরকম ছোটবেলায় দেখছি, আমার মনে আছে আমাদের একটা সাদা কালো টেলিভিশন ছিল। ওই সাদা কালো টেলিভিশন আবার দেখার জন্য লাইসেন্স করা লাগতো। আপনারা দেখছেন কিনা আমি জানি না। লাইসেন্স লাগতো টেলিভিশনের, হ্যাঁ? হয়তো বা এটা অনেকেই জানেন না, এখন শুনলেও হাসি লাগবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। না, সেই সময় খুব বেশি জায়গার কথা বলতেছি তা না কিন্তু ভাই। আমার বয়স কত, আমার বয়স 30+, তো আমি খুব বেশি আগের কথা বলতেছি না। হ্যাঁ, তো তখন কিন্তু সাদা কালো টেলিভিশন দেখতে লাইসেন্স লাগতো। আপনি বাসায় যে টেলিভিশন আছে এটা গভর্নমেন্ট লাইসেন্স লাগতো, এবং প্রত্যেক বছর এটা রিনিউ করা লাগতো। হ্যাঁ, তো মানে গতদিন আমি এটা দেখলাম আমাদের ওই, আমি বাড়িতে কিছু ফাইলপত্র বের করছি, তো দেখি ওই ফাইলের ভিতরে লাইসেন্স এখনো আছে। তো আমার খুব মনে পড়লো যে বিষয়টা আসলে তো মানে কি একটা ব্যাপার ছিল। আর এখন আপনি চিন্তা করেন যে কোথায় আসছি আমরা। আপনি চিন্তা করেন যে আমার মনে আছে আমার আব্বু যে সময় প্রথম মোবাইল কিনলো, তো ওই মোবাইল মানে এরকম ছোট একটা অ্যান্টিনা মতো ছিল, আর মোবাইলটা ছিল অনেক বড়, মানে কেমন একটা, তো মোবাইল বলে মনে হইতো না, যে মানে মানে কানে ধরতে গেলেই ক্যামেরাটা ইয়ে ছিল। তো পরে আরেকটা মোবাইল কিনলো, আমি আসছিলাম আব্বুর সাথে। তো আমার মনে আছে ওই নোকিয়া 1100 আর কি। তো ওই মোবাইল প্রথম যেটা ছিল ওটাতে কোনো টর্চ টর্চ কিছু ছিল না। তো নোকিয়া 1100 মোবাইল আমি চাপতে চাপতে দেখি টর্চ জ্বলে উঠছে। তো আমি আব্বুর আবার বলছিলাম যে আব্বু আব্বু দেখো তো টর্চও আছে। মানে ভাই, আমি বোঝাচ্ছি যে আসলে কোথা থেকে কোথায় আসছি আমরা। চিন্তা করে দেখেন আপনি। আর এখন মোবাইল দিয়ে কি না করা যায় আপনি, মানে জাস্ট আপনি একটু ইমাজিন করেন, একটু চিন্তা করেন। মানে কই ছিল আর কই আসছে, মানে এইটা তো লাস্ট 15-20 বছরে আসলে মানে আমূল পরিবর্তন হয়ে গেছে। মানে আপনার টেকনোলজি কোনটা থেকে কোনটা সুইচ হয়ে গেছে আপনি মানে বুঝে ওঠার আগে অনেক কিছু এখানে হয়ে গেছে, তাই না? তো এখন আপনার আগের যুগে যেরকম ছিল আমরা টেলিভিশন, রেডিও বা পত্র পত্রিকার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, বাট এখন কিন্তু নাই। আমি যদি এখানে বলি যে ভাই লাস্ট মনে করেন 2 দিনের ভিতরে টিভি দেখছেন কয়জন, হয়তো বা 1-2 জন পাওয়া যেতে পারে, বা কত সময়ের জন্য দেখছেন এটা খুবই ন্যূনতম হইতে পারে। মানে দেখা গেল কোন একটা খেলা চলতেছে, হয়তো বা 1-2 বার স্কোর দেখছেন, বা নিউজটা একবার দেখছেন, বা মানে এটা ধরার ভিতরে পড়ে না। কিন্তু একটা সময় শুক্রবারে আমরা যখন মনে আছে যে মানে টিভিতে সিনেমা হবে, যদি মানে নামাজ পড়ে এসে বা শুক্রবারে সবাই এক জায়গায় হয়ে রান্না বান্না যে যার করা করে একটা রুমে সবাই বসতো, বসে এই যে টিভির সামনে যে কি সিনেমা হবে, ঠিক আছে? তো সেই যুগ তো আর নাই। আছে কি? এখন তো সেই যুগ নাই, এখন আপনি মোবাইলে সব পেয়ে যাচ্ছেন, তাই না? তো মানে এখন আবার রিলসে চলে গেছে, শর্টসে চলে গেছে, এখন সিনেমাও মানুষ দেখে না অত সময়, ঠিক আছে? অত সময় ধরে সিনেমা দেখার সময় নেই। হ্যাঁ, মানে সেদিন মানে আমি সিনেমা টিনেমা দেখার সুযোগ কম হয়। তো আর সেদিন একটা সিনেমা দেখবো, তো আমার ওয়াইফ বলতেছে যে চলো দুইজনে দেখি, তো বলছে "হ্যাঁ, চলো।" তো ওই আমি ল্যাপটপটা নিয়ে জাস্ট প্লে করে দিছি যে দেখি দুজনে, তো ও দেখি সব মানে টেনে টেনে দিচ্ছে, আমি বলছি এত টানতেছো কেন? হ্যাঁ, ধরুন মারামারি হচ্ছে টেনে দিচ্ছে, এ হচ্ছে টেনে দিচ্ছে, তো আমি বলছি এত টানতেছো কেন? বলছে এত কিছু দেখার সময় আছে নাকি? বলছি, তোমার মতো আমার সিনেমা দেখে বোঝাবে না ভাই, তুমি যাও তোমার মতো তুমি দেখো, আমার মতো আমি দেখি। অবশ্য এই আমি তো এও দেখি না, আমি 15 মিনিটের এক্সপ্লেনার ভিডিও দেখি। আমি বলছি সিনেমাটা বানাইছে কষ্ট করে, এটা তো দেখবো অ্যাটলিস্ট, যেটা দেখার দরকার। বলছে, না অত সময় নেই। তো বুঝেন অবস্থা মানুষের, হ্যাঁ, যে ওই ধরে ধৈর্য ধরে দেখবে সময় নেই। তো আসলে যুগটা তো এরকম মানে ফাস্ট, সবকিছু আপনি খুব সহজে করে ফেলতে পারেন, এখানে বসে অনেক কিছু করে ফেলা সম্ভব, তাই না? মানে চিন্তা করেন আপনি শুধু কি ফ্লেক্সিবিলিটি আসছে।
আমি সেদিন দেখি আমার চাচতো ভাইরে ডাকতেছে, আমি ওরে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি যে এদিকে আসো। মানে ও হয়তো বা আমার মানে আই ডিস্টেন্সের ভিতরে আছে, কিন্তু আমি জোরে রাখতেছি না, আমি হোয়াটসঅ্যাপে কল করতেছি যে ভাই তুমি এদিকে আসো। মানে কোথায় আমরা চলে গেছি। তো এই জায়গাগুলোতে নজর দিলে আপনি বুঝতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং এর আসলে ফিউচার। আপনি দেখেন, যেটা বললাম, টেলিভিশন কয়জন দেখছেন আর মোবাইল কে কয় ঘন্টা ইউজ করছেন, আপনাদের মোবাইলের ব্যাটারি ইউজেজ হিস্ট্রি দেখলে বোঝা যাবে যে কে কয় ঘন্টা ইউজ করছেন মোবাইল। তো মোবাইলে আবার কি ইউজ করে, মোবাইলে আবার ফেসবুক আর ইউটিউব ইউজ করে বেশি সময়, অন্যান্য অ্যাপের কথা আমি ছেড়ে দিলাম। ঠিক আছে। তো আমরা এমন একটা যুগে বসবাস করি যেখানে 24/7 আমরা পুরা পৃথিবীর সাথে কানেক্টেড, পুরা 24/7। এবং আমরা যে যুগে বাস করি সেই যুগে 1 সেকেন্ডের ভিতরে একটা ডেটা পুরা পৃথিবীতে সার্কুলেট করে দেওয়া পসিবল। এবং এইটা কোথায় যাবে আসলে আমরা চিন্তার বাইরে, এটা কোথায় যাবে। সকালে দেখছিলাম এআই কি সুন্দর সুন্দর ভিডিও, মনে করেন আপনার ফেস দিয়ে দিচ্ছে, মানে আপনি ফেস দিয়ে দিবেন এআই কে, ও আপনার বলে জাস্ট ওটা প্রম্পট করে দিবেন যে তুমি আমার এটা দিয়ে এই ভিডিও বানাই দাও। দেখে আমার একটা ফ্রেন্ড বানাইছে ওর নিজের ফেস দিয়ে, মানে একটা গানের একটা ভিডিও বানাইছে। মানে আপনি বুঝতে পারবেন না যে এটা যে রিয়েল না এআই, বা এটা শুট করা না এটা এআই দিয়ে করা। মানে কোথায় যাবে ইউ নেভার নো। এখন বিষয়টা হলো যে এই মিডিয়াম গুলোতে আমরা ইউজ করতেছি, এবং এই মিডিয়াম গুলোতেই মানুষ তার দিনের সর্বোচ্চ সময়টা ব্যয় করতেছে। তো আপনি এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে যদি কাজ করেন বা এই প্ল্যাটফর্মে যদি আপনি মার্কেটিংটা করেন, তাহলেই তো সবচেয়ে এফিসিয়েন্ট রেজাল্ট পাওয়া সম্ভব। বলেন, আপনি চিন্তা করে দেখেন যে একটা মার্কেটিং কোম্পানি যদি, বা একজন ইন্ডিভিজুয়াল, তার ছোট একটা ব্যবসা, সে যদি ফেসবুকের থ্রুতে তার মার্কেটিংটা করে, তাহলে যেভাবে করা সম্ভব, আর ট্র্যাডিশনাল ওয়েতে যেরকম টেলিভিশন পত্র পত্রিকাতে বিজ্ঞাপন, বা আপনার এই টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া, এইভাবে যদি করে, কোনটাতে বেশি রিচ পাওয়া সম্ভব বা কোনটাতে বেশি অ্যাট্রাকশন পাওয়া সম্ভব? এই ফেসবুক দিয়ে কিন্তু এখন সবচেয়ে বেশি অ্যাট্রাকশন পাওয়া সম্ভব, এবং সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েতে পাওয়া সম্ভব। সেটা আমি দেখাবো আপনাদের। তো আমি যদি একটা রেশিও বলি তাহলে আরো বেশ বুঝতে বেশি সুবিধা হবে। সেটা হলো, ধরেন এখন পৃথিবীতে প্রত্যেক দিন 2.5 বিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে, প্রত্যেক দিন 2.5 বিলিয়ন। বুঝতে পারতেছি বিষয়টা আমরা? পৃথিবীর মোট জনসংখ্যা অ্যারাউন্ড 6-7 বিলিয়ন এরকম আশপাশ হবে। তো এর ভিতরে সবাই তো আর ইন্টারনেট ইউজ করার বয়সেরও না, তাই না? তো আবার সবাই আসলে যে সব ধরনের মিডিয়াম ইউজ করে সেটাও না। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেন। তো এখন বিষয়টা হচ্ছে যে ওই পিছনে একটা টেবিলে দিয়ে দেন, ও ওনারা পাস করে দিবে। যে যার নামের পাশে দেখে সিগনেচার করবেন, ঠিক আছে? আজকে ক্লাস 2 তে। তো এখন এই 2.5 বিলিয়ন মানুষ তো দৈনিক অ্যাক্টিভলি ফেসবুক ইউজ করতেছে। বা আপনি যদি গুগলের কথা বলেন, গুগল কি? গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। গুগলের প্রত্যেকদিন অ্যারাউন্ড 8 বিলিয়নস অফ ডেটা প্রসেস করা হয়। 8 বিলিয়ন ডেটা প্রসেস হয় গুগলে, চিন্তা করার বিষয়। তাহলে মানুষ কি পরিমাণে এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে। তাহলে আপনি এই প্ল্যাটফর্ম গুলোতে মার্কেটিং করবেন, না ওই আগের সনাতন পদ্ধতিতে পড়ে থাকবেন? দেখেন, আমি জাস্ট ট্রেন্ড ফলো না করার একটা উদাহরণ দিই। ট্রেন্ড ফলো না করলে কি হয়? সাপোজ নোকিয়া, একটা সময় মানুষ বা আমিও চিন্তা করতাম যে নোকিয়া বাদে হয়তো বা কোনো মোবাইল, মানে কোনো কোম্পানি নেই মোবাইলে, বা কোনো মোবাইল হয় না। একটা সময় তো গেছে এরকম। নোকিয়া বাদে মানুষ চিন্তাই করতে পারতো না যে কোনো মোবাইল সে কিনবে বা কোনো মোবাইল আছে। ঠিক আছে। তো সেই নোকিয়া এখন কোথায়? 100 জন মানুষ খুঁজলে একজন দুইজনের পকেটেও পাওয়া যাবে না। বিশেষ করে যারা বাটন ফোন টোন ব্যবহার করে এখনো, তাদের হয়তো বা একটা দুইটা থাকে। বাট বেশিরভাগ মানুষের কিন্তু নাই কাছে ওটা। কেন নাই? কারণ হলো, অন্যান্য ফোন কোম্পানিগুলো যখন অ্যান্ড্রয়েডে শিফট করলো, নোকিয়া চলে গেল উইন্ডোজে। নোকিয়ার অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয়ে গেল। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেম মানুষের কাছে ভালো লাগলো না, ভালো লাগলো অ্যান্ড্রয়েড। তো নোকিয়া কিন্তু হারাই গেছে, জাস্ট ট্রেন্ড ফলো করে নেই। তো আমরা আমাদের বিজনেস বলেন, ক্লায়েন্টের বিজনেস বলেন, বা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, আমরা যদি ট্রেন্ড ফলো না করি, তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকা সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। ধরেন আমি যদি বলি
যে এখানে যশোর আইটি সম্পর্কে ফেসবুক থেকে জানছেন কয়জন? ফেসবুক থেকে জানছেন কয়জন দেখেন, আপনাদের ভিতরে উদাহরণ দেখেন ভাই। তো আপনারা তো ফেসবুক থেকে জানছেন, জেনে সেখানে অ্যাডমিট হয়েছেন না, তাহলে আমার সেল হয়েছে না? কারণ এটা কেমনে জানছেন? কারণ আপনাকে ধরে টার্গেট করে মার্কেটিং করা হয় তাই জানছেন। কিভাবে চলেন একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন এটা হলো আহ, আমাদের একটা অ্যাড সেট দেখাচ্ছে, মানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড দেখাচ্ছি আমি। তো এখানে অ্যাড গুলা চলতেছে, বুঝতে পারছেন? ধরেন এইখানে 4টা অ্যাড চলতেছে, আরো একটা অ্যাড ম্যানেজার আছে সেখানে চলতেছে। তো এই অ্যাড গুলোতে আমি কি করতেছি জানেন? মানুষকে টার্গেট করে করে অ্যাড চালাচ্ছি। এখন কি টার্গেট? সে ফর এক্সাম্পল এটা হলো ওয়েব ডেভেলপমেন্টের। সো ওয়েব ডেভেলপমেন্টে যদি আপনাদেরকে দেখাই একটু যেখানে কি করা হয়, দেখেন এই বিজ্ঞাপনটা আমি কাদেরকে দেখাবো সেটা এখানে সব সিলেক্ট করা আছে। ও, এটা হলো অ্যাডে চলে গেছে, আমরা অ্যাড সেটটা বের করি। তো দেখেন প্রথমত হলো এখানে এই অ্যাডটা আমি কাদেরকে দেখাচ্ছি, এই যে লোকেশন সব দেওয়া আছে, ঠিক আছে? লোকেশন এখানে সব সুন্দর মতো করে দেওয়া আছে। এরপরে দেখেন আমরা যদি অডিয়েন্স সাজেশনে ক্লিক করি তাহলে কোন এজে কোন এজের মানুষ দেখবে সেটাও এখানে সিলেক্ট করা আছে, কোন জেন্ডারের মানুষ দেখবে সেটাও এখানে সিলেক্ট করা আছে। আমি যদি ইন্টারেস্ট সিলেক্ট করতে চাই যে এখানে শুধুমাত্র ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যারা আগ্রহী তারাই এই অ্যাডটা দেখবে, তাহলে সেটাও এখানে সিলেক্ট করা পসিবল, বুঝতে পারছেন? আমি যদি চিন্তা করি যে শুধুমাত্র যারা ব্যবসায়ী তারাই অ্যাডটা দেখবে, সেটাও এখানে করা পসিবল। আমি যদি চিন্তা করি যে যারা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী তাদেরকে সিলেক্ট করব, তাহলে সেটা করা পসিবল। কিভাবে? কারণ এই সমস্ত প্ল্যাটফর্ম গুলো আমার আপনার প্রত্যেকটা ডেটা ওরা ট্র্যাকিং এ রাখে। আমি কি করতেছি, আমি কি চাই, আমি কি আগ্রহী। মানে আপনি ওই যে দেখছেন কখনো খেয়াল করে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে হয়তো বা গুগলে সার্চ করছেন বা ইউটিউবে সার্চ করছেন, একটু পরে ফেসবুকে যেয়ে দেখবেন সব ওই অ্যাড এসে ভরে গেছে। দেখবেন ওই ধরনের জিনিসপত্র চলে আসে। কেন? এটা কিভাবে হয়? এটাই হলো সেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনাকে প্রত্যেকটা সময় ট্র্যাকিং এর ভিতরে রাখা আছে যে আপনি কি করেন, আপনার বিহেভিয়ার কি, আপনার ইন্টারেস্ট কি, আপনার পেশা কি, আপনি কি করেন, আপনার আগ্রহ কিছু সব আছে এখানে। জাস্ট আমি এখান থেকে সেট আপ করে দেব যে এই অ্যাডটা যশোরের মানুষ দেখবে যার বয়স হবে 18 থেকে 50, যার জেন্ডার হবে মেল, যার আগ্রহ আছে ওয়েব ডিজাইন। আমি জাস্ট এখানে সেট আপ করে দিব। ফেসবুক শুধুমাত্র ওই মানুষদেরকেই বিজ্ঞাপনটা দেখাবে, ওর বাইরে দেখাবে না। বুঝতে পারছেন? তো দেখালে কি হবে? দেখালে যে আগ্রহী মানুষ ওই বিজ্ঞাপনটা দেখবে সে তখন আগ্রহী হবে, যেমন ভাবে আপনি হয়েছেন, হয়ে ইনফরমেশন নিছেন, নিলে আমাদের অফিস থেকে আপনাকে প্রপার ইনফরমেশনটা দেওয়া হয়েছে, দেওয়ার পরে আপনি অ্যাডমিট হয়েছেন। এটা হলো সিস্টেম। জ্বলন্ত উদাহরণ বলেন, প্রমাণ বলেন আপনারা নিজেই। কারণ সেই কাজগুলো এই যে এখানে করা হয় এবং এটা আমি করি বসে বসে, ঠিক আছে? মেন কালপ্রিট যদি বলেন পিছনে, তাহলে আমি এখানে বসে বসে এটা করতেছি। তো এরপরে আপনাদেরকে আর একটা জিনিস একটু দেখাই, মানে মানুষ কি পরিমাণে টাকা খরচ করে এখন ফেসবুক অ্যাডের পিছনে। উম, desktop close এ- আরে কি হলো?
তো দেখেন, এখানে আমি জাস্ট আপনাদের কিছু রেজাল্ট দেখাবো। লাস্ট এক লাস্ট তো লাস্ট 1 মাসে আমি হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করলাম। যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। সব রেজাল্ট ওকে, এখানে আছে মোটামুটি। তো দেখেন, এটা 1লা মে 2025 থেকে 23 জুন পর্যন্ত, মানে আজকে পর্যন্ত। তো এখানে আমি একটা ক্লায়েন্টের কাজ করছি আর কি। তো এই কয়দিনে সে খরচ করছে কয় টাকা আমি একটু দেখাই। অ্যামাউন্ট স্পেন্ডিংটা একটু দেখাই। সব এখনো এসে পারে নাই, তাহলে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এটুকুই দেখি। এখানে 694, এখানে 438, এখানে 27, আর এখানে 354। তাহলে 700, 1100, 1500, 1600 ডলার এখানে হিসাব আছে, যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এটা মনে করেন এই 23 জুন পর্যন্ত না, এটা ঈদের আগ পর্যন্ত বা ঈদের সময় পর্যন্ত হয়তো বা চললো, মানে 1 মাসই ধরা যায়। তো 1 মাসে এই ক্লায়েন্ট ফেসবুকের অ্যাডে খরচ করছে হলো অ্যারাউন্ড 2 লাখ টাকা। এখানে হিসাবটা আছে। তো এই 2 লাখ টাকা সে কেন খরচ করলো? তার ওই যে আপনার আইটেম, কসমেটিক্স আইটেম, 2 লাখ টাকা শুধু অ্যাডে খরচ করছে। তো একটা মানুষ কখন 2 লাখ টাকা 1 মাসে ইনভেস্ট করে শুধুমাত্র বিজ্ঞাপনের পিছনে, যখন ওইখান থেকে সেল জেনারেট হয় তখন। কারণ ওই 2 লাখ টাকা তো সেল করে ইনকাম করতে হবে, আদারওয়াইজ তো মানে টাকাটা নষ্ট হয়ে গেল, তাই না? তো সেটা কি কখনো সেই রিস্ক কেউ নেবে 2 লাখ টাকা অ্যাডের পিছনে খরচ করে? তার মানে কি ফেসবুক আপনাকে রিটার্ন দিচ্ছে। ফেসবুকে ব্যবসা করলে রিটার্ন পাওয়া যায়, বা ফেসবুকের থ্রুতে অ্যাড রান করলে সেখান থেকে রিটার্ন আসে, এটা প্রমাণিত। এই কারণে মানুষ এই পরিমাণে ইনভেস্ট এখন এখানে করে। তাহলে বোঝেন যে পৃথিবী কোথায় চলে এসেছে। তাহলে আমরা সেই জিনিসটা এখানে শিখবো বা সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। তাহলে আমাদের ফিউচার আছে কি নাই, এটা কিন্তু ক্লিয়ার। এটা নিয়ে আমার টেনশন করার মতো কোনো কারণই নেই। কারণ আস্তে ধীরে কি হবে, টেকনোলজি হয়তো বা আরো একটু আপডেট হবে, আর একটু ট্রেন্ড চেঞ্জ হতে পারে, বাট এই কোর জিনিসগুলো থাকবে, এগুলো নিয়েই কাজ হবে। ঠিক আছে। অনেকে কোশ্চেন করে যে ভাই, এআই কি মানুষকে রিপ্লেস করবে কিনা? না, এটা সম্ভব না। এআই মানুষকে রিপ্লেস করতে পারবে না। এআই কি করবে, মানুষের কাজকে সহজতর করবে। মানুষ শুধু ডিসিশন নেবে, এআই কে বলবে তুমি এটা করো, ও এটা করে দেবে। যেরকম ফেসবুক এখন করে, যে আমি বলে দিচ্ছি যে তুমি এই একটা দেখাবো শুধুমাত্র যশোরের যারা বাড়ি, বা যশোরের 10 কিলোমিটারের ভিতরে যাদের বাড়ি তাদেরকে, ও তাদেরকে দেখাবে। এটা হলো এআই এর কাজ। বাট ওই যে দেখাতে বলা বা আমি যে ইনস্ট্রাকশন ওকে দিচ্ছি, এই ইনস্ট্রাকশন দিয়ে একজন মানুষের কাজ। তো এইটা এআই করতে পারবে। ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি ফেসবুক দিয়ে উদাহরণটা দিলাম, যে দেখেন এক ফেসবুক দিয়ে মানুষ কি না কি করতেছে। এবং আপনাদেরকে আমি কয়েকটা ব্র্যান্ড দেখাবো যারা ছোট্ট একটা জায়গা থেকে আজকে কোথায় চলে গেছে শুধুমাত্র ফেসবুকে ব্যবসাটা কন্টিনিউ করে। তো আমরা এই প্ল্যাটফর্মে যদি কাজ শিখতে পারি, তাহলে এখানে কয়েকটা মাধ্যমে আসলে কাজ করা সম্ভব। সেটা কি কি? প্রথমত হলো ফ্রিল্যান্সিং করা যাবে, এটা ধরলাম কমন, ইন জেনারেল এটা করা যায়। দ্বিতীয়ত হলো আপনি রিমোট জব করতে পারবেন। তৃতীয়ত হলো আপনি যে কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন। কারণ এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠান তাদের তাদের ডিজিটাল মার্কেটার লাগবেই বা লাগেই। সরকারি প্রতিষ্ঠানের কথা বাদ দেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে অন্য সিস্টেমে কাজ হয়, বা তাদের প্যাটার্ন ভিন্ন, বা তারা মূলত সেবামূলক প্রতিষ্ঠান। বাট বিজনেস বা সেলস রিলেটেড যত প্রতিষ্ঠান আছে, বা যারা আসলে প্রোডাক্ট বা সার্ভিস সেলের থ্রুতে ব্যবসাটা করে, তাদের ডিজিটাল মার্কেট লাগবে, এটা মাস্ট। চতুর্থত হইলো নিজে ব্যবসা করা। আপনি চাইলে নিজেও এখানে ব্যবসা করতে পারেন। তাহলে আমরা এই 4টা প্ল্যাটফর্মে কিন্তু এই একটা জিনিস শিখে কাজ করার সুযোগ পাবো। এখন ডিসিশন আপনার যে আপনি শিখবেন না শিখবেন। ঠিক আছে। তো ফ্যাক্ট হলো যে আমি গতদিন দেখাইছিলাম যে আমি একটা ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করব, কাজে অ্যাপ্লাই করে বলবো যে তোমার যদি আমার সম্পর্কে জানার দরকার হয় তুমি গুগল করো।
আর আমার কাজের সম্পর্কে জানার দরকার হলে আমি আমার কিছু ফাইল পত্র তাদেরকে পাঠিয়ে দেবো যে ভাই এই কাজগুলো আমার করা আছে তুমি দেখো। তাহলে তার কিন্তু আমার সম্পর্কে আর জানার দরকার নেই, বা আমাকে কাজ সে দেবে কি দেবে না সেইটা নিয়ে তার হেজিটেশনের মানে সুযোগ নেই। তো আপনাদের দরকার ওই দুইটা জায়গাতে হাত দেওয়া, যে নিজের ব্র্যান্ডিংটা তৈরি করা, এট দ্য সেম টাইম নিজে যে কাজগুলো পারি বা যেগুলো শিখবো সেগুলো সুন্দর মতো করে একটা মানে ফাইল তৈরি করা বা ফোল্ডার তৈরি করা যার ভিতরে ওই কাজের প্রমাণপত্রগুলো থাকবে। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখন আমি যদি একটু বলি যে আমরা কোন কোন প্যাটার্নে আসলে কাজটা শিখবো। আমরা এখানে মূলত দুইটা মেইন বিষয় ভাগ করে কাজ শিখবো। একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, আর একটা হলো এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এই দুইটা সেগমেন্টে আমরা মেইনলি কাজ শিখবো। এর পাশাপাশি ইমেল মার্কেটিং, লিড জেনারেশন এগুলো আছে। তো এখন আমি আসলে কোর্সে আপনাদের যে মডিউল দেওয়া আছে, মডিউলে আছে সোশ্যাল মিডিয়া গুলো আগে, বাট আমি এটা একটু উল্টাই করাই। আমি কি করি, এসইও পার্টটা আগে করাই। এটার পিছনে কারণ হইলো যে আপনারা দেখবেন কোর্স মডিউলে আমাদের মার্কেট প্লেস আছে মনে হয় 33 বা 34 নাম্বার ক্লাসে। তো তারপরে তো আসলে আমাদের কোর্স অলমোস্ট শেষই হয়ে যাচ্ছে। তো দুই তিনটা ক্লাস আসলে মার্কেট প্লেস বোঝা যায় না। তো মূলত স্কিল ডেভেলপমেন্টের পার্ট বেশি এসইও পার্টে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পার্ট। তো আমি যেটা করি, এসইও পার্টটা আগে করাই। তো এসইও পার্টটা আমাদের 22টা ক্লাসের ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই 22টা ক্লাসের ভিতরেই আবার কিছু ক্লাস করব মার্কেট প্লেসের এলিমেন্ট রেডি করার জন্য। মানে আমরা দু একটা ক্লাস যাবে আমাদের ওইটার উপরে। তো আমরা 23 নাম্বার ক্লাসে মনে করেন মোটামুটি মার্কেট প্লেস ধরতে পারবো। তো মার্কেট প্লেস ধরলে আমার ধরেন মার্কেট প্লেস সবকিছু বোঝাই দিতে 25টা ক্লাস চলে যাবে। তো এরপরে শুরু করবো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে যেটা হবে, সোশ্যাল মিডিয়ার কিছু পার্ট আছে অনেক সহজে হয়ে যাবে, অল্পতে হয়ে যাবে। দেখা যাবে আমার আধা ঘন্টা সেশনে কমপ্লিট। বাদ বাকি সময়টা আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে আমি মার্কেট প্লেসটা নিয়ে অলমোস্ট 12-13টা ক্লাস পেয়ে যাব আলোচনা করার জন্য। তাহলে ওই সময়টাতে আমাদের কনফিউশন যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি এসইও পার্টটা আগে করাই। এবং মার্কেট প্লেসটা যেহেতু আমরা আগে করতে পারলে আমাদের সুবিধা আছে এখানে, কারণ আমাদের দেখবেন অনেক স্টুডেন্টই আছে যারা মার্কেট প্লেসে বা কোর্স চলাকালীন সময় মার্কেট প্লেসে কাজ করে। আমাদের অনেক স্টুডেন্ট আছে। তো এটার কারণ হলো এটা যে আমরা একটু আগে শুরু করি, যাতে করে আমরা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারি। তাহলে আমি সেভাবেই করবো। আপনাদের মডিউল জাস্ট অত দেখারও কিছু নেই, অত বোঝারও কিছু নেই, বাট আমরা প্রত্যেকটা টপিকই করবো। সেটা আমরা এসইও পার্ট আগে করবো আর সোশ্যাল মিডিয়া পার্টটা পরে করবো, এই আর কি। আমি আমার মতো করাবো, আপনাদের ওটা নিয়ে টেনশন নেই। আমি জাস্ট ধারাবাহিকতা এভাবে করে বজায় রাখবো। তো এখন আহ এখানে কয়েকটা কোশ্চেন আরো আসে। সেটা হলো প্রথমত যে ভাই আমার ইংরেজি ভালো না, আমি ইংরেজিতে অত ভালো কথা বলতে পারি না বা ইয়ে করতে পারি না। তো এখানে আসলে মোস্টলি আপনার কনভারসেশন গুলা চ্যাটে হয়, ভিডিও কলে খুবই কম হয়, খুবই কম। ক্লায়েন্টদের এত সময় আসলে নাই যে আপনার সাথে ভিডিও কলে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। তো মোস্টলি হবে আপনার চ্যাটে। সো চ্যাটে যে ইংলিশ বা চ্যাট করার জন্য যে ইংলিশ, আমার মনে হয় যে আপনারা ওইটাতে মোটামুটি স্মার্ট আছেন। আর এই উদাহরণটা আমি বলি যে ধরেন আপনি যে বিষয়টা জানেন সেই বিষয় নিয়ে আসলে কথা বলতে বাধে না, কিন্তু আপনি যে বিষয়টা জানেন না সেই বিষয় নিয়ে আপনি বাংলায়ও কথা বলতে পারবেন, তাই না? তো আগে আমাদের দরকার হলো বিষয়টা বোঝা বা জানা যে আসলে আমি কি বলতে চাই, তো ক্লায়েন্ট কি বলেছে সেটা আমি বুঝি কিনা, সেটা আগে দরকার। ঠিক আছে, তো আমাদের নলেজ যদি বিল্ড আপ হয়ে যায় তাহলে ল্যাঙ্গুয়েজ এখানে কোনো বিষয় না। ধরেন আমি আপনাদের যদি বলি যে ভাই আপনার গরু সম্পর্কে 5টা বাক্য লেখেন তো ইংরেজিতে, যদি বলি এখন আপনাদের হয়তো বা গ্রামার ভুল হতে পারে বা মনে করেন যে দু একটা বানান টানান ভুল হতে পারে, বাট লিখতে তো পারবো, বোঝানোর মতো লিখে লিখতে পারবো ইংরেজিতে। তো আমরা যদি বলি যে ভাই আপনি ক্যাঙ্গারু সম্পর্কে লেখেন তো 5টা, আপনি 5টা লিখতে পারবেন না, কারণ সব ইনফরমেশন আপনার ব্রেনে নাই। তো এখানে ফ্যাক্ট ল্যাঙ্গুয়েজে না, ফ্যাক্ট হলো নলেজে। ঠিক আছে, তো নলেজ আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে, তখন দেখবেন ল্যাঙ্গুয়েজ কোনো বিষয় না। আমাদের দেশ থেকে মানুষ বিদেশে যাচ্ছে না, কত মানে আপনার কঠিন কঠিন ভাষার দেশে মানুষ যায়, যে দেখবেন 2-1 বছর পরে এসে ওই ভাষায় সবচেয়ে ভালো বলে। ঠিক আছে, তো মানুষের পরিস্থিতি অভ্যস্ততা এটাই ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে আমি একটা টিপস দিতে পারি, সেটা হলো আপনারা যেটা করবেন
আহ, আপনাদের যে গ্রুপ আছে এখানে, এই গ্রুপে যত চ্যাটিং হবে সব ইংরেজিতে করবেন। এবং আপনার যারা ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ ফ্যামিলি মেম্বার, তাদেরকে বলবেন যে আমি একটু ইংরেজি শিখতেছি এখন, আমি চেষ্টা করবো তোমার সাথে ইংরেজিতে কথা বলার বা চ্যাট করার। তুমি এটা মানে ফান হিসাবে নিও না, তুমি এটা আমার জাস্ট একটু ইন্সপায়ার করো বা তুমি আমাকে একটু হেল্প করো। আর আপনাদের গ্রুপে আপনারা মানে যেভাবে মানে মনে হয় সেভাবে ইংরেজিতে লেখেন। মনে করেন আপনি কেউ একজন জিজ্ঞেস করছে, ভাই আপনি লাঞ্চ করছেন? তো আপনি বলে নিয়েস। তা বলে যে আপনি লাঞ্চে কি খাইছেন? হ্যাঁ, ধরেন একজন জিজ্ঞেস করছে, আপনি খাইছেন বেগুন, এখন আপনার বেগুনের ইংরেজি মনে নেই, আই হ্যাভ ইটেন বেগুন। সমস্যা নাই, বলার অভ্যস্ততা হওয়াটাই জরুরি। আপনি বেগুনের ইংরেজি পরে জেনে নিতে পারবেন। ঠিক আছে, ওই অভ্যস্ততা গড়ে তোলা যাবে, দেখবেন আস্তে আস্তে আপনার কাছে এটা খুবই একটা কমন বিষয় হয়ে গেছে, তাই না? অনেকে ওই যে দেখবেন মানে চ্যাটে কি দ্রুত লেখে না, আমরাও লিখি, আমরাও অভ্যস্ত এখন। দেখার সময় মনে হচ্ছে ভাই কেমনে লেখে এটা, মানে দেখাও লাগে না, চাপতেছে অটোমেটিক, মানে হয়ে যাচ্ছে। তো এটা হলো অভ্যস্ততার ব্যাপার। ঠিক আছে, আপনি যত করবেন তত এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। অনেক আমি দেখি কম্পিউটার টাইপ করে মানে আঙ্গুল দেখা যায় না, আমি কিন্তু টাইপ পারি না। ঠিক আছে, তো দেখলে আমার খুব হিংসা হয় যে আমি যদি এরকম করতে পারতাম। আমার চাষতো ভাই আছে একটা, ও দেখি কম্পিউটারের দোকান, ও মানে এরকম লিখতে থাকে, বাংলা টাংলা সব করান। তা আমি বলছি যে, তোর মতো আমার তো শেখা দরকার। বলছে তুমি পারবা না। আমি বলছি, কেন? বলছে, তোমার তো ওই কাজ না, তোমার তো ওই ধৈর্য ধরার সময় না, আমার ওই কাজটাই আমি এটা করি। ও, তো বিষয় হলো এটা যে যে যেভাবে অভ্যস্ত তার সেভাবে সেটা সহজ মনে হয়। তো এখন আপনারাও জাস্ট ওইভাবে শুরু করেন, দেখবেন যে একসময় যে ইংরেজি অনেক বেশি সহজ হয়ে গেছে। আর দ্বিতীয়ত যেটা করতে পারেন, বিভিন্ন ইংরেজি সিনেমা আছে, সিরিজ আছে, সেগুলো দেখতে পারেন সাবটাইটেল সহ। সাবটাইটেল দেখলে আপনার ওরা কি বলতেছে এটা বোঝা যায়। কারণ ইংরেজদের উচ্চারণ একটু আলাদা। ইংরেজদের না, আমি বলবো যে ধরেন আপনার অন্যান্য দেশি লোক বাংলাদেশে এসে যখন বাংলা শেখে, বললে কিন্তু আমাদের হাসি লাগে যে কেমন বলতেছে। তো যার ভাষা সেই সবচেয়ে ভালো বলে, বা যাদের মাতৃভাষা যেটা। তো এই কারণে আপনারা সাবটাইটেল সহ দেখতে পারেন। আর আমার ইংরেজি ইমপ্রুভ হওয়ার পিছনে আমি, আমার ইংরেজি মোটামুটি এখন আমি কথা বলতে গেলেও বা কারোর সাথে কনভারসেশনে গেলেও মোটামুটি আমি পারি। তো এখন এটা ইমপ্রুভ হওয়ার পিছনে কয়েকটা জিনিস আমার কাজে লাগছিল। সেটা হলো, আমি ছোটবেলা থেকে খুব ক্রিকেট দেখতে পছন্দ করি। এবং ক্রিকেট দেখার সময় আমার আব্বু সবসময় একটা কথা বলে। আমার আব্বু আবার ইংরেজির ট্রেনার ছিল, টিচারও ছিল। সো আমার আব্বু সবসময় বলতেছে যে কোনো জিনিস তুমি আগে শুনবা ভালো করে, লিসেনিংটা ইম্পর্টেন্ট। তো আমি খেলা টেলা দেখলে বলতো তুমি জোরে সাউন্ড দিয়ে শোনো যে কি বলে, মানে ওইখানে তো একটা সিচুয়েশন বর্ণনা করে, কমেন্ট্রি যখন করে ওটা তো বলতেছে কিছু না কিছু। তো অনেকে বলে কি এত শোনার কি আছে, সাউন্ড কম দিয়ে দেখো। তো আমার আব্বু এটা আমার আরো উৎসাহ দিত যে তুমি শোনো যে ওরা কি বলে। তো এই লিসেনিংটা আস্তে আস্তে যখন ইমপ্রুভ হয়েছে, তখন এখন বুঝতে সমস্যা হয় না যে অপোজিট যে আছে বা একজন ইংরেজ যে আছে ও কি বলতেছে। এটা অনেকটা বুঝতে পারি এখন, কারণ ওদের ইংরেজি উচ্চারণটা তো একটু আলাদা। আর ম্যাক্সিমাম মানুষ ওইটাই বোঝে না যে ও কি বলেছে, কোন শব্দটা বলেছে। সো ওই লিসেনিংটা ইমপ্রুভ করা যায়। তো লিসেনিংটা ইমপ্রুভ করার জন্য আপনারা ওই যে খেলা ঠেলা যখন দেখবেন একটু সাউন্ডটা বাড়ায় দেখবেন। ঠিক আছে, বা যখনই যে কোনো ইংলিশ টাইপের অনুষ্ঠান বা কন্টেন্ট দেখবেন একটু সাউন্ড বাড়ায় দেখবেন, মানে যাতে আপনি ক্লিয়ারলি শুনতে পারেন যে আসলে কি বলতেছে। আর খেলা দেখলে বোঝা যায়, কেন খেলাতে ওই সিচুয়েশনটারই লাইভ বর্ণনা করে যে এখন কি হয়েছে। সো ওই শব্দগুলো যদি কানেক্ট করা যায়, দেখবেন যে আপনি লিসেনিংটা ইমপ্রুভ হয়ে গেলে তখন আপনি অন্যজন কি বলতেছে অনেকখানি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস যদি বাস্তব জীবনে এপ্লাই করতে পারেন, দেখবেন যে ইংরেজি কোনো খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে? তো এটা আস্তে ধীরে হবে, একদিনে যে হবে তা না। আর চ্যাটের ক্ষেত্রে তো বললাম, চ্যাটে তো কোনো গ্রামাটিক্যাল রুলস রেগুলেশনস নাই, জিহ্বার জড়তাও নাই। ইংরেজিতে সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের জিহ্বার জড়তা। মানে আমরা শব্দগুলা যখন উচ্চারণ করতে যাই তখন কি উচ্চারণ করবো বা কিভাবে করা উচিত, কারণ রেগুলার তো বলি না আমরা। এটার পিছনে আসলে আমাদের এডুকেশন সিস্টেমটা দায়ী। আমাদের ভিতরে প্রথম থেকে গ্রামারের ভয় ঢুকায় দেওয়া হয়, স্পিকিংটা ওইভাবে আমাদের এডুকেশন সিস্টেমে নাই, যদি এটাই সবচেয়ে বেশি দরকার ছিল। তো যাই হোক, আমাদের সেটা নিজেরাই ইমপ্রুভ করে নিতে হবে। আর যে কাজগুলো করবেন যে বা যে প্র্যাকটিস গুলা করবেন, সেগুলোর ফাইল পত্র ঠিকঠাক মতো জমা রাখা, এই দুইটা কাজ যদি করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার কেউ আর আটকে রাখতে পারবে না। কারণ আপনি এই ক্লাসে আসলে কিছু না কিছু স্কিল আপনার ডেভেলপ হয়ে যাবে, কিছু না কিছু হবে। ঠিক আছে,
কিছু না পারলেও 2-3টা স্কিল আপনার ডেভেলপ হবে। যদি কিছু না পারে, তাহলে সেই 2-3টা স্কিলই কিন্তু সেল করা সম্ভব যদি আপনার ওই 2টা জিনিস থাকে। একটা হলো মানুষের সাথে মানে কনভারসেশন করা বা ওই নলেজটা গ্যাদার করা। আর একটা হলো আপনার মানে পর্যাপ্ত ফাইলপত্র থাকা, যেটা আপনি দেখাতে পারবেন যে এটা আমার আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি এখান থেকে ইনফরমেশন গুলো নাও। সো এই 2টা জিনিস যদি করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই। চিন্তা করেন যশোরের মতো জায়গায় সফটওয়্যার পার্ক, কতগুলা প্রতিষ্ঠান এখন অপারেশন আছে, কত হাজার মানুষ এখন এখানে কাজ করতেছে। তো সবই তো এই আইটি ইন্ডাস্ট্রি ঘিরেই কাজ, তাই না? তাহলে মানে কোথায় যাচ্ছি আমরা এটা নিয়ে তো টেনশনের কোনো কারণ নেই। তো একটা সময় মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি সরকারি চাকরি, এখন কিন্তু অনেকটাই কমছে দেখবেন ওইটার উপরে। কারণ মানুষের অনেক বেশি অন্য ধরনের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং স্মার্টলি করা যায়। টাকাও ভালো, স্যালারিও ভালো, সবকিছু ভালো। ঠিক আছে, বাংলাদেশে এখন ভালো ভালো আইটি প্রতিষ্ঠান হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এখন আহ, আমরা মূলত তাহলে শুরু করব হলো এসইও দিয়ে। সো এসইও নিয়ে কিছু কথাবার্তা আজকে বলি, বলে আমরা আজকের টপিক শেষ করে দেবো। ঠিক আছে, তো এসইওটা কি আসলে, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। দেখেন, আমরা এই যে কিছু লাগলেই বা কোনো ইনফরমেশন জানার দরকার হলে কি করি? এই গুগলে আসি, গুগল করি, তাই না? কারো কিছু জিজ্ঞেস করলে বলে ভাই তুমি জানো না, গুগল করো, এটাই তো বলা হয়। তখন গুগল কি? গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। কিসের সার্চ ইঞ্জিন? ইন্টারনেটের সার্চ ইঞ্জিন। মনে করেন আমরা এই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, গুগল কি করছে? এই রিলেটেড ইনফরমেশন যেখানে যেখানে আছে সেই সমস্ত ওয়েব পেজ গুলো আমার সামনে নিয়ে আসছে। তাহলে এক নাম্বারে চলে, তাহলে এর ভিতরে ঢুকে আপনি এখন পড়েন যে ডিজিটাল মার্কেটিং কি, বা এর বেনিফিট কি, বা এটা করলে কি হবে, এটা ফিউচার কি, সব এখানে ধরেন কভার করা আছে। এখন এই যে ওয়েবসাইটটা আমার এই যে এক নাম্বারে আসলো, এরপরে এই ওয়েবসাইটটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবেই তো আছে, তাই না? তো এই বিষয়ের উপরে গুগলের কাছে রেজাল্ট আছে কত জানেন? এই দেখেন, আমি যদি ভুল না করি এটা হলো 288 কোটি। এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড রেজাল্ট গুগলের কাছে আছে। বুঝতে পারতেছি আমরা? এখন এই যে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা আমি বের করলাম, এটা কি গুগলের? এটা গুগলের না, এটা আমার আপনার মতো মানুষের। ঠিক আছে, এটা আমার আপনার মতো মানুষের। যেরকম আমার একটা ওয়েবসাইট আছে না, আমার নাম সার্চ দিলে দেখবেন চলে আসবে। হ্যাঁ, বা অন্যান্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিক সার্চ দিলেও দেখবেন আমার ওয়েবসাইটটা অনেক ক্ষেত্রে আসবে। তো এই যে ওয়েবসাইট গুলা, তাহলে এই ওয়েবসাইট বা ওয়েব পেজ গুলা কিন্তু আমাদের মতো ইন্ডিভিজুয়াল মানুষের। ঠিক আছে, এটা গুগলের না। গুগলের কাজ কি? যে গ্রাহক যে তথ্যটা জানতে যাচ্ছে সেটা যেখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আছে সেইগুলো তুলে এনে তার সামনে উপস্থাপন করা, খুঁজে নিয়ে আসা। এই কারণেই ওর নাম সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এই কারণেই ওর নাম সার্চ ইঞ্জিন। এখন বিষয়টা হলো, এই যে পৃথিবীতে মানুষ ওয়েবসাইট তৈরি করতেছে, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট রেগুলার তৈরি হচ্ছে, এই ওয়েবসাইট গুলো মানুষ কেন তৈরি করে? কোনো আইডিয়া আছে? এই ওয়েবসাইট গুলো মানুষ তৈরি করে এখান থেকে টাকা ইনকাম করবে, তাই? ঠিক আছে, এখান থেকে টাকা ইনকাম করবে। এখন কি কি ভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়? কয়েকটা ভাবে করা যায়। প্রথমত যেটা, সেটা হলো গুগলের অ্যাডসেন্স এর থ্রুতে। এখন অ্যাডসেন্স কি? আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন আসে, ওই বিজ্ঞাপন থেকেই তো ওই ইউটিউব চ্যানেলের মালিক টাকা পায়, তাই না? সো ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। ওয়েবসাইটে কি হয়? এই যে ওয়েবসাইটে আমি ঢুকলাম, এখানে দেখেন ডান পাশে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এই যে দেখছেন, এই যে অ্যাডভার্টাইজমেন্ট। সো এটা যদি দেখি কারা দিচ্ছে অ্যাড, লেখা আছে দেখেন, অ্যাডস বাই গুগল, গুগল দিচ্ছে। তার মানে এই যে পেজটা আমি ভিজিট করলাম না, এই ভিজিটের ফলে গুগল এই ওয়েবসাইটকে একটা কমিশন পাঠাবে, কারণ আমি ঢুকে যে অ্যাড দেখছি, এই অ্যাড কোম্পানিগুলো গুগলকে টাকা দিচ্ছে। ঠিক আছে, আর আমি যে দেখলাম, এই কারণে গুগল এই ওয়েবসাইটকে কমিশন দেবে। তাহলে এটা হলো একটা পদ্ধতি, যে আপনার ওয়েবসাইটের থ্রুতে গুগল অ্যাড দেখাবে, সেই অ্যাডের থ্রুতে আপনি ইনকাম করবেন।
এটা হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতির ভিতরে একটা। দ্বিতীয়ত আছে হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, ধরেন আমার কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমি আপনাদেরকে বললাম যে ভাই আপনাদের কিছু করা লাগবে না, শুধু আপনারা কাস্টমার ধরে দিবেন, বিনিময়ে আমি আপনাকে কমিশন দেবো। প্রোডাক্ট আমার, ইনভেস্টমেন্ট আমার, রিস্ক আমার, সব আমার। আপনি শুধু ক্লায়েন্ট এনে দেবেন, আপনার কমিশন দেবেন। বুঝতে পারছেন? তো এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন ইন্টারনেট ওয়ার্ল্ডে এটা কিভাবে কাজ করে? বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং মানে করার অফারটা দেয়। সো এর ভিতরে আমি যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য টপ মোস্ট কোম্পানি, সেটা হলো অ্যামাজন। আপনারা হয়তো অনেকে নাম শুনছেন অ্যামাজন। অ্যামাজন কি পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। মানে এইখানে পাওয়া যায় না এরকম প্রোডাক্টের সংখ্যা খুবই কম আছে, এবং পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এটা অ্যাভেলেবেল, যদিও বাংলাদেশে নাই আনফরচুনেটলি। তো এই অ্যামাজন কি বলতেছে যে আপনি চাইলে আমার প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতে পারেন, করে সেল করতে পারেন। মানুষজন কি করতেছে, ধরেন আমার একটা কিচেন নাইফ কেনা দরকার, ঠিক আছে? তো আমি গুগলে সার্চ করলাম বেস্ট কিচেন নাইফ, এখানে ধরেন একটা ওয়েবসাইট আসলো, আমি এর ভিতরে ঢুকলাম। ঢুকলে এখানে দেখেন বিভিন্ন কিচেন নাইফের আপনার রিভিউ করা আছে। সেখান থেকে আপনার যেটা পছন্দ, আপনি ধরেন এটা এটা পছন্দ হলে এটা আপনি কিনবেন। দেখেন কেনার জন্য ৩টা অপশন দেওয়া আছে। তো আপনি চিন্তা করলেন অ্যামাজন থেকে কিনবেন, তাহলে এখানে ক্লিক দেন, তাহলে নিয়ে যাবে কোথায়? অ্যামাজনে। তো এখন যদি আপনি অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা কিনেন, তাহলে এই প্রোডাক্টের উপরে একটা কমিশন পাবে এই ওয়েবসাইট, কারণ আপনি এই ওয়েবসাইটের থ্রুতে অ্যামাজনে গেছেন, এবং আপনি আগামী ২৪ ঘন্টা যে প্রোডাক্টই কিনবেন অ্যামাজন থেকে, সব কমিশন পাবে এই ওয়েবসাইট। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, এই ওয়েবসাইট কিন্তু এই প্রোডাক্ট বেচতেছে না, জাস্ট রিভিউ করছে, বেচতেছে কিন্তু অ্যামাজন। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, যে একটা ওয়েবসাইটের থ্রুতে প্রোডাক্টের রিভিউ করা, প্রমোশন করা, এবং সেখান থেকে সেল জেনারেট হলে সেই প্ল্যাটফর্ম আপনাকে কমিশন পাঠাবে, এবং এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে এটা হলো পৃথিবীর ভিতরে এটাও মানে সবচেয়ে জনপ্রিয় আহ, পদ্ধতির ভিতরে একটা, ওয়েবসাইটের থ্রুতে ইনকাম করা। তাহলে এই দুইটা গেল। তৃতীয় কনসেপ্ট ই কমার্স, যারা মনে করেন প্রোডাক্ট সেল করে, এই যে দারাজ, হাবিজাবি, আরো তো অনেক আছে। চতুর্থ আছে হলো সার্ভিস সেলার, যারা সার্ভিস সেল করে ওয়েবসাইটের থ্রু। ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমিও আমার ওয়েবসাইটের থ্রুতে সার্ভিস সেল করি। মানে আমার ওয়েবসাইট আছে, যদি ওইখান থেকে কেউ অর্ডার করে আমাকে, আমি তাকে সার্ভিস দেবো। এটা হলো আমার ইনকামের পদ্ধতি। আরো অনেক রকম আছে। সো এই চারটা হলো মেন। এটা হলো অ্যাডসেন্স, দ্বিতীয় হলো অ্যাফিলিয়েট, তৃতীয়ত হলো আপনার যে কি বলে ই কমার্স, আর চতুর্থত হইলো আপনার সার্ভিস। সো এই চারটা পদ্ধতিতে মূলত ওয়েবসাইট ইনকাম করে। ঠিক আছে? এখন কি পরিমাণ ইনকাম করে, কত টাকা ইনকাম হয়, এটা যদি দেখায়, তাহলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে, যে অ্যাফিলিয়েটের থ্রুতে কিরকম ইনকাম হয় বা অ্যাডসেন্স এর থ্রুতে কিরকম ইনকাম হয়, এটা আসলে আনডিফাইনেবল। মানে এখানে আপনার ইনফিনিটি আকারে ইনকাম করা পসিবল, যদি আপনি চান, সেটা সম্ভব। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত জায়গায় আপনি ইনকাম করবেন বা ইনকাম করা যায়, বা মনে করেন একজন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানাইছে, সে তার ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে চায়। তো ইনকাম তো ইনফিনিটিভ আকারে করা যাবে, কিন্তু সেটা শুরু করবেন কিভাবে, মানে শুরু হবে কিভাবে? করা যায় তো বুঝলাম, কিন্তু করতে তো হবে। এখন আপনি অ্যাডসেন্স করেন, অ্যাফিলিয়েট করেন, আপনার প্রোডাক্ট সেল করেন, আর অ্যাড এই কি বলে সার্ভিস সেল করেন, যেভাবেই যা করেন না কেন, আপনার লাগবে কি? ভিজিটর। আপনার ওয়েবসাইটে ভিজিটর না আসলে কোনো রকম ভাবে ইনকাম হবে না। আপনার ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে চান, তাহলে অ্যাডসেন্স আপনার যদি থাকে ওইখানে, ইনকামটা হবে কিভাবে? যত বেশি অ্যাড ভিউ হবে তত বেশি ইনকাম। তাহলে অ্যাড ভিউ করবে কারো? ভিজিটররা। ভিজিটর না আসলে অ্যাড ভিউ নাই, ইনকাম নেই। অ্যাফিলিয়েট যদি করেন, তাহলে কি হইতে হবে? প্রোডাক্ট সেল হইতে হবে। তাহলে প্রোডাক্ট সেল হইতে হলে তো মানুষ আসতে হবে এখানে। মানুষ এসে দেন সেখানে যাবে, যে প্রোডাক্ট কিনবে। তার মানেও কি লাগবে? ভিজিটর লাগবে। তারপরে হলো প্রোডাক্ট বা ই কমার্স। ই কমার্সেও কি, যত বেশি মানুষ এসে অর্ডার করবে তত বেশি ইনকাম। এরপর পরে আছে সার্ভিস। সার্ভিসেও কি, যত বেশি মানুষ এসে সার্ভিসের জন্য
ওইখানে আপনাকে নক করবে বা যত বেশি মানুষ আপনাকে অর্ডার করবে তত বেশি ইনকাম। তাহলে সব জায়গায় লাগবে কি? ভিজিটর বা মানুষ। মানুষের উপস্থিতি না হলে কোনো জায়গায় ইনকাম নাই। এখন মনে করেন আপনি আমারও বলেন যে ভাইয়া আমি একটা ওয়েবসাইট বানাবো যেখানে আমার টার্গেট অ্যাডসেন্স, মানে আমার অ্যাডসেন্স এর থ্রুতে ইনকাম করতে হবে। তো এখন আমি এখানে কিভাবে ইনকাম পাবো বা মানুষ এখানে কিভাবে আমার ওয়েবসাইটে ভিজিট করবে? তো আমি আপনার বলে দিলাম যে ভাই তাহলে আপনি এক কাজ করেন, টেলিভিশনে একটা বিজ্ঞাপন দিয়ে দেন বা শাকিব খানরে দিয়ে একটা অ্যাড বানাই দেন বা শাকিব খানরে বলেন আপনার তার ফেসবুক পেজে আপনার ওয়েবসাইট নিয়ে একটা স্ট্যাটাস দিতে। খুব সহজে তাহলে অনেক মানুষ জেনে যাবে, কারণ তার প্রচুর ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, তার পেজ অনেক মানুষ ফলো করে। কিন্তু সেটা আসলে কতটুকু সম্ভব বা কত বেশি কস্টলি এটা কখনো চিন্তা করে দেখছেন যে এইভাবে আসলে সবার দ্বারা সম্ভব কিনা? সম্ভব, সম্ভব। আবার শাকিব খান যদি তার পেজে একটা পোস্ট করে বা তার ফলোয়ারদের উদ্দেশ্যে একটা অ্যাড করে, তাহলে এটা দেখবে কারা? শুধুমাত্র এই বাঙালি যারা এই সার্কেলে আছে তারা, যারা তার ফলোয়ার তারা। সে তো ইন্টারন্যাশনাল কেউ না। কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল একজন তারকা নিয়ে করতে চান, ধরেন মেসি, রোনালদো, এটা নিয়ে যদি করতে চান, যে পরিমাণ টাকা দিতে হবে আপনি চিন্তার, মানে ওটা চিন্তায় এলাও পাপ। ঠিক আছে, তাই না? তাহলে সেটাও সম্ভব না আমাদের। কিন্তু একটা ওয়েবসাইট তো আসলে শুধুমাত্র একটা সার্কেলের জন্য না। আমরা যদি ইংলিশে কন্টেন্ট বানাই, এরা মানে পুরা পৃথিবী কভার করা সম্ভব, তাই না? সম্ভব না? আমি যদি ইংরেজিতে কন্টেন্ট লিখি বা ইংরেজিতে কন্টেন্ট পাবলিশ করি, এটা পুরো পৃথিবীর মানুষ এটা পড়তে পারবে বা পুরো পৃথিবীর মানুষ এখানে আসার পসিবিলিটি আছে। এখন সে মানুষের কাছে তো পৌঁছাতে হবে, তাহলে কিভাবে পৌঁছাবে? তাহলে মাইক নিয়ে বেরিয়ে পড়লে হবে বা প্রত্যেক দেশে যাই, যে ভিজিট করি, করে তাদেরকে জানাই যে ভাই আমার এরকম একটা ওয়েবসাইট আছে, তুমি ভিজিট করো। মানুষ হাতে পায়ে ধরতে হবে। এটা কি সম্ভব? তাহলে কিভাবে করব? তাহলে দেখেন, এই যে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখানে এই ওয়েব পেজটা ১ নাম্বারে আসছে না? এটা ২ নাম্বারে, এটা ৩ নাম্বারে। এখন আমরা নরমালি কোনটা ভিজিট করি বলেন তো? ১, ২, ৩ এ যারা থাকে ওদের ভিতরে কিন্তু আমরা ঢুকি। ওদের ভিতরে আমরা মানে ক্লিক করে তারপরে ইনফরমেশন গুলা নিই ওদের থেকে। তাই না? এটাই তো করি। এখন এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড গুগলের কাছে কত ইনফরমেশন আছে? ২৮৮ কোটি। তো তার ভিতরে এ কেন ১ নাম্বারে? এ কেন ২ নাম্বারে? এ কেন ৩ নাম্বারে? ২৮৮ কোটি সিরিয়ালেও তো একজন আছে স্বাভাবিকভাবে, আছে না? মানে এই সেকেন্ড পেজ, থার্ড পেজে তাই আমরা যাই না। সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ এগুলোতেও আমরা যাই না। আমরা কি করি? এই ১, ২, ৩ এর ভিতরে খুঁজি, না হলে ঘুরায় সার্চ করি। বা সর্বোচ্চ এই ফার্স্ট পেজটা একটু দেখি। ঠিক কিনা? এর বাইরে তো আমরা যাই না। তো এখন ফ্যাক্ট হলো যে এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিকে গুগলের কাছে ২৮৮ কোটি রেজাল্ট আছে। তার ভিতরে এই ওয়েবসাইটটা ১ এ, ২ এ, ৩ এ। তার মানে কি? এই ৩ টা ওয়েবসাইটই কিন্তু সবচেয়ে বেশি ভিজিটর পায়। দ্যাট মিনস আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটটা যে টপিকের উপরে তৈরি করছেন, ওই টপিকে সার্চ দিলে গুগলের ১, ২, ৩ এর ভিতরে আসতো, তাহলে অটোমেটিক্যালি ভিজিটর পাইত। কাউরে হাতে পায়ে ধরা লাগতো না, কাউরে রিকোয়েস্টও করা লাগতো না, কাউরে বলা লাগতো না। ঠিক না? ধরেন এই ওয়েবসাইটটা মান্থলি কি পরিমাণ ভিজিটর জেনারেট করে আপনাদেরকে একটু দেখায় আমি, ঠিক আছে? দেখেন এই ওয়েবসাইটটা যে investopedia.com, এই যে এটা, ঠিক আছে? এটা মান্থলি ট্রাফিক জেনারেট করে 54.8 মিলিয়ন। ১ মিলিয়ন সমান ১০ লাখ। তাহলে ৫৪ মিলিয়ন সমান কত? ৫ কোটি ৪০ লাখ ভিজিটর মান্থলি জেনারেট করে।
তো পার ভিজিটর যদি 1 টাকা করেও পায়, 1 সেন্টেরও কম, 1 টাকা, তাহলেও 5,40,00,000 টাকা ইনকাম আছে মাসে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন এই যে 54.8 মিলিয়ন ভিজিটর পায়, কিভাবে পায়? এটা কিন্তু অর্গানিক ট্রাফিক, মানে অর্গানিক ট্রাফিক বলতে গুগলের থ্রুতে কতজন ভিজিট করে, তাহলে মানুষের গুগলে সার্চ করতেছে, সেইখান থেকে তার ওয়েবসাইটের ভিতরে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আমি যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি এবং সেটাকে যদি আমি গুগলে টপ করাইতে পারি, তাহলে অটোমেটিক্যালি ওখানে মানুষ আসবে। আর অটোমেটিক্যালি মানুষ আসলে সেখান থেকে আপনি যেভাবে হোক ইনকাম করবেন, যেভাবে আপনি চান, যেভাবে আপনার দরকার। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন আহ, এই যে বিষয়টা, এই বিষয়টার ভিতরে কিন্তু মেইন খেলাটা হয়, যে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর কিভাবে পাচ্ছেন। এখন চিন্তা করেন যে একটা ওয়েবসাইট গুগলের 1 নাম্বার পজিশনে, আর একটা 288 কোটি নাম্বার সিরিয়ালে। তো কেন একটা 1 নাম্বারে গেল, কেন একটা 288 কোটি নাম্বার সিরিয়ালে গেল? কারণ তো আছে। ধরেন একটা ক্লাসে, ধরেন আমরা 6 থেকে যখন 7 উঠছি বা 7 থেকে 8 উঠছি, আমাদের কি হয়েছে, এক্সাম হয়েছে না? একজন ফার্স্ট হয়েছে, একজন সেকেন্ড হয়েছে, একজন থার্ড হয়েছে, একজন ফেলও করেছে। এভাবে তো হয়। তখন এটা কিভাবে হয়? টিচাররা ইভালুয়েট করে না? কিভাবে? যে আপনার অ্যাটেন্ডেন্স কি ছিল, আপনি হোম ক্লাস করেছেন কিনা, আপনি ক্লাসে ব্যবহার কেমন করতেন, স্যারদেরকে সম্মান করতেন কিনা, এরপরে এক্সামে কত নাম্বার পাইছেন, সবকিছু মিলাই কিন্তু আপনার রেজাল্ট হচ্ছে, আপনি ফার্স্ট, আপনি সেকেন্ড, আপনি থার্ড, আপনি ফেল। তো এই ওয়েবসাইট গুলাকে যদি আপনি স্টুডেন্ট চিন্তা করেন, আর গুগলকে যদি টিচার চিন্তা করেন, তাহলে এই স্টুডেন্ট গুলা বা এই ওয়েবসাইট গুলাকে গুগল একইভাবে ইভালুয়েট করে, যে কে আমার কথা শোনে, কে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার রুল গুলো ফলো করে, আর কে করে না। বুঝতে পারছেন? তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। কি বলা হয়? পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। এই পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম দিয়ে গুগল কি করে, ওয়েবসাইট গুলাকে সে এখানে ইভালুয়েট করে বা মাপে, যে তুমি কোন পজিশনে যাওয়ার যোগ্য। এখন যদি আপনি গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমটা বুঝতে পারেন, বা আপনি তো জানেন যে ক্লাসে ফার্স্ট হতে গেলে কি কি করা লাগবে, আপনি যদি সেগুলো ইমপ্লিমেন্ট করেন, তাহলে ক্লাসে আপনি ফার্স্ট হবেন। আর আপনি যদি গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমটা বুঝতে পারেন, বা গুগল আসলে কি কি জিনিস দেখে একটা ওয়েবসাইটের ভিতরে, যার ভিত্তিতে সে তার র্যাঙ্কিং পজিশনটা নির্ধারণ করে, সেটা যদি বুঝতে পারেন, আর সেইটা যদি একটা ওয়েবসাইটের ভিতরে আপনি ইমপ্লিমেন্ট করেন, তাহলে ওই ওয়েবসাইটটাও গুগলের টপে যাবে আস্তে আস্তে। আর টপে গেলে কি হবে? ভিজিটর আসবে, আর ভিজিটর আসলে কি হবে? ইনকাম হবে। তো এই যে প্রক্রিয়াটা, যে একটা ওয়েবসাইটকে গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম অনুযায়ী তাকে লালন পালন করা, বা ইংরেজিতে যদি আমি বলি অপটিমাইজেশন করা, এইটা যখন আপনি করবেন, এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আর এই এসইও করলে কি হবে? আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েব পেজ গুলো গুগলের টপে যাবে, আর টপে যাওয়া মানে হচ্ছে ভিজিটর আসবে, আর ভিজিটর আসা মানে হচ্ছে আপনার ইনকাম জেনারেট হবে। রাজীব দা, রাজীব দা, অয়ন বলেন একটু ছবি তুলতে, এই ব্যাচের পোস্ট করতে হবে না, যে ক্লাস শুরু হয়েছে। আমি বুঝতে পারলাম এসইওটা কি, এবং এসইও করলে আসলে ফায়দা কি। ফায়দা হলো ওয়েবসাইটে ভিজিটর আসবে, আর ভিজিটর আসা মানে হলো আপনি যেভাবে হোক টাকা ইনকাম করতে পারবেন। যেখানে মানুষের ফ্লো আছে ওইখানে ইনকামের সোর্স আছে। ঠিক আছে? তো আমরা যদি এসইওটা শিখতে পারি, তাহলে আমরা কি পারবো, একটা ওয়েবসাইটকে কিভাবে গুগলের টপ পজিশনে নিয়ে যেতে হয় সেটা শিখতে পারবো, বা সেটা বুঝতে পারবো। আর সেটা করতে পারলে আমার ওয়েবসাইট দিয়ে ইনকামের যে পথ, সেটা খুলে যাবে। এবং এইটা আমি আমার নিজের ওয়েবসাইট হোক, বা এইটা আমি ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, আমি যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে সার্ভিসও দিতে পারবো, বা সেইভাবে আমি এটাকে কাজে লাগায় সেল জেনারেট করতে পারবো, বা আমার এখান থেকে আমার যে ইনকাম সেটা জেনারেট করতে পারবো। এটাই হলো মেন কাহিনী এখানে। কারণ আমি কি দাঁড়াবো, ফোন দিয়ে নেবেন, ফোনেই তো ভালো, ওটা কেমন। তো বিষয়টা বোঝা গেছে কিনা, যে আসলে কি হয় এখানে। ধরেন আমাদের মেন টার্গেট হলো যে আমি যে টপিক নিয়ে কাজ করতেছি, ধর আমার টপিকটা ডিজিটাল মার্কেটিং, আমার ওয়েবসাইটটাও
আমার টার্গেট হলো এই টপিকে যে সার্চ করবে, যে মানুষই সার্চ করবে, আমার ওয়েবসাইটে যেন গুগলের টপ পজিশনে আসে। আর টপ পজিশনে আসা মানে হচ্ছে মানুষ এমনি আমার ওয়েবসাইটে ভিজিট করবে। আচ্ছা, ঠিক আছে? তো এখন দেখেন, তাহলে আমাদের এই টপিকটাতে আমরা যখন সার্চ করলাম, তাহলে এখানে এই জায়গায় এক নাম্বার পজিশন আছে কি ইনভেস্টর পজিশন। এই জায়গাতে এই ওয়েবসাইটে যেহেতু টপ পজিশনে, এই সর্বোচ্চ ট্রাফিক জেনারেট করবে। ট্রাফিক বলতে এখানে আমরা ভিজিটর বলছি, ঠিক আছে? টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে ট্রাফিক বলবো সবসময়, ঠিক আছে? ভিজিটর বলা হয় না, ট্রাফিক বলা হয়। তাহলে আমাদের টার্গেট কি, যে বিষয় নিয়ে আমি কাজ করি সেই বিষয়ের উপরে সেই ওয়েব পেজ বা সেই ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসা। এটাই আমাদের টার্গেট। এবং এইটা আনার জন্য যে কাজগুলো আমরা করব বা যেগুলো আমরা শিখবো, সেটাই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? আমাদের কি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আসলে আমরা কি শিখবো বা কেন শিখবো বা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওয়েবসাইট খোলা খুলে পরের বিষয়। ওটা আপনি আপনি যদি মনে করেন যে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন নিজের মতো করে, আপনি করতে পারেন। আপনাদের তো একটাই না, বসে, ঠিক আছে? তো আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, সেটা পরের বিষয়। আগের বিষয়টা হলো আপনাকে বুঝতে হবে যে এসইও কি, কিভাবে কাজ করে, ঠিক আছে? দেন আপনি এটা শিখলে পরে আপনার নিজের ওয়েবসাইটও আপনি কাজে লাগাতে পারবেন, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটও কাজে লাগাতে পারবেন। আর ওয়েবসাইট ক্রিয়েট করা মূলত ডেভেলপারদের কাজ, ওরা ক্রিয়েট করে দেবে। আমি জাস্ট ওইটাকে নিয়ে কাজ শুরু করব মার্কেটিং এ। কারণ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট তো আমরা করবো না, এটা ওয়েব ডিজাইনার ডেভেলপার করবে, ঠিক আছে? আমাদের কাজ হলো ওয়েবসাইটটাকে নিয়ে কাজে লাগায় সেখান থেকে সেল জেনারেট করা। আর সেল জেনারেট করতে গেলে আমার লাগবে ভিজিটর। আর ভিজিটর আনতে গেলে আমাকে সার্চ ইঞ্জিনে টপ করতে হবে। আদার বিভিন্ন পদ্ধতি আছে, পেইড মার্কেটিং করতে পারেন, বাট পেইড মার্কেটিং ইনভেস্টমেন্ট আছে, তাই না? কারণ আপনি যদি ফেসবুকের থ্রুতেও মার্কেটিং করতে চান, তাহলে ফেসবুকেও তো টাকা দিতে হবে। আবার পেইড মার্কেটিং এর সিস্টেম কি, আপনি অ্যাড বন্ধ করে দিলে খেলা শেষ। মনে করেন আপনার টাকা ফুরাই গেছে, তার মানে অ্যাড বন্ধ। অ্যাড বন্ধ হওয়া মানে মানুষের সামনে আর যাচ্ছে না, তাই না? কিন্তু সার্চ ইঞ্জিনে যদি র্যাঙ্ক করতে পারেন, তাহলে এটা তো কোনো অ্যাড না, এটা অটোমেটিক্যালি র্যাঙ্ক করে আছে। এটা মানে একটা সাস্টেইনেবল ওয়েতে এটা র্যাঙ্কিং এ থাকে এবং টুকটাক কাজ করলে র্যাঙ্ক পজিশনটা ধরে রাখা যায়, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কনসেপ্ট যদি ক্লিয়ার হয় বা এই বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে আসলে আমাদের এসইও নিয়ে ভবিষ্যতে কাজ করতে আর কোনো কনফিউশন থাকবে না। তো এসইওর ভিতরে আমরা তিনটা পার্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? তিনটা পার্ট, একটা হলো অন পেজ, একটা হলো অফ পেজ, আর একটা হলো টেকনিক্যাল এসইও। তো তিনটা পার্ট নিয়ে আমরা কাজ করব, অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল এসইও। এই তিনটা পার্ট নিয়ে আমরা কাজ করব। আর এসইও ক্লাসিফিকেশন যদি বলি, এসইও তিনটা ক্লাসিফিকেশন আছে। একটা হলো হোয়াইট হ্যাট এসইও, একটা হলো গ্রে হ্যাট এসইও, আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। কোনটা কি সেটা একটু বলি। তো মনে করেন আপনার কালকে এক্সাম, ঠিক আছে? তো আপনার প্রস্তুতি মনে করেন যে মোটেও নাই। আপনি কি করলেন, রাত্রে প্রস্তুতি নিতে বসলেন। এক রাত্রে আর কি প্রস্তুতি নেবেন, একটা কাইসি নিলেন আর একটা স্কেল নিলেন, নিয়ে মনে করেন সুন্দর সুন্দর করে কেটে বিভিন্ন জায়গায় আপনি সেটা স্টোর করলেন, করে পরের দিন পরীক্ষার হলে গেলেন। এখন যদি ওইটা দেখে দিতে পারেন, তাহলে কি টপ ক্লাস রেজাল্ট হবে। আর যদি ধরা পড়েন, এক্সপার্ট তো হবেনই, আবার পুলিশও ধরে নিয়ে যাবে, তাই না? তো ব্ল্যাক হ্যাট এসইও হলো এরকম, মানে কি, একটা ওয়েবসাইটকে আপনি গুগলের কোনো রুলস রেগুলেশন না মেনে অপটিমাইজ করবেন, ঠিক আছে? মানে গুগল যেগুলো বলছে সেগুলো আপনি মানলেন না, না মেনে আপনি আপনার মতো করলেন। এখন যদি গুগল বুঝতে না পারে, তাহলে আপনি টপে যাবেন। আর বুঝতে পারলে কি হবে, আপনার এমন ভাবে ছেড়ে দেবে, আপনি কোন জায়গায় পড়বেন আপনি সেই তল খুঁজে পাবেন না, ঠিক আছে? তো ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকও, হ্যাঁ, এটা স্বল্প সময়ের জন্য কাজে লাগে, যেরকম একদিন দুই দিনের জন্য অনেকে করে বিভিন্ন অকেশন বা ট্রেন্ড ইয়ে করার জন্য। তো এটা হলো ব্ল্যাক হ্যাট এসইও পদ্ধতি। এখন আপনি যদি মানে ভালোটা পারেন, তাহলে খারাপটাও বুঝে যাবেন যে এটা কেমনে করে, ঠিক আছে? এরপরে ছিল গ্রে হ্যাট। গ্রে হ্যাটটা হলো, যে মনে করেন আপনি
তো একইভাবে পরীক্ষা আগামীকাল। তো আপনি কিছু প্রিপারেশন আপনার আছে আর কিছু প্রিপারেশন আপনি মনে করেন যে নিতে পারেন। তো আপনি চিন্তা করলেন যে আমি কয়টা প্রশ্ন পড়ি আর বন্ধুরে বলি ওই কয়টা পড় যে পিছনে আছে। তো ওই কয়টা পড়ে গেল আপনি কয়টা পড়ে গেলেন। আর পরীক্ষার হলে যে মনে করেন আপনি লিখে টিকে বন্ধু একটু দেখা খাতা ধরে একটু টানস এই যে দেখ মনে করেন যে এরকম ভাবে আপনি লিখতেছেন। এবার প্রথম এক দুইবার স্যার হয়তো ওয়ার্নিং দেবে, তৃতীয়বার যে কি হবে দুইজনের খাতা কেটে নেবে, তাই না? আর খাতা না দেওয়ার পসিবিলিটি বেশি এরকম যদি করেন। হ্যাঁ, তো এটা হলো গ্রে হ্যাটাসি, মানে আপনি গুগলের কিছু রুলস মানবেন কিছু রুলস মানবেন না। ঠিক আছে, অনেক সময় স্যাররা তো মনে করেন যে মানুষ, তারা একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করলে ছাড় দেয়, কিন্তু গুগল তো আর মানুষ না, ওর কোনো অনুভূতি নাই, ওর এটা বলার সুযোগ নাই যে মামা মাফ করে দাও, স্যার মাফ করে দাও, বা টেবিলের তলতে কিছু দিয়ে দিলাম যে এটা রাখো এইবারের মতো একটু ক্ষমা করে দাও, সেটা বলার সুযোগও গুগলকে নাই। আর একটা হলো হোয়াইট হ্যাট এসইও, সেটা হলো আপনি নিজের মতো নিজে পড়াশোনা করে হলে গেলেন, যতটুক যা পারলেন লিখলেন, না পারলে সেটা ছেড়ে আসলেন, আপনারা কেউ পরীক্ষার হল থেকে বের করে দেবেন। অনলাইনে কেউ আছে কি আজকে? কে? তো আমি তো জানি না ব্যাচে অনলাইন আছে, আমাকে আগের দিন বলা হলো যে আমাদের, তা এখন তো শেষের পথে ক্লাস, এখন আর অন করে কি হবে বলুন, যে নেক্সট ক্লাস থেকে এটা তো আমার ইনফর্ম করে নাই কেউ, জানতাম না। যাই হোক, তো বিষয়টা হলো যে আমরা তাহলে হোয়াইট হ্যাট এসইওতে মানে একজন ভালো স্টুডেন্ট যেভাবে পরীক্ষা দেয়, মানে আপনি একটা ওয়েবসাইটকে গুগলের সব রুলস রেগুলেশনস মেনে অপটিমাইজ করবেন, তাহলে গুগল আর আপনার ধরার কোনো অপশন থাকছে না। বুঝতে পারছেন? তাহলে আমরা হোয়াইট হ্যাট এসইওটাই শিখবো, ওইটা যদি শিখি বা ওইটা যদি পারি, বাদ বাকি দুইটা কিভাবে করে কি কি আছে না আছে এমনি পাবো। ঠিক আছে, তাহলে আমরা হোয়াইট হ্যাট এসইও নিয়ে কাজ করবো, এবং হোয়াইট হ্যাট এসইওর ভিতরে তিনটা পার্টে কাজ করবো, একটা অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। আর এসইও কি, পারপাস কি, এসইও করলে কি হয়, মোটামুটি আমি আজকে সামারাইজ করার চেষ্টা করছি আর কি। আপনারা বাসায় একটু এটাই কল্পনা করবেন, আপনাদের হোম টাস্ক হলো কল্পনা করা যে আজকে ক্লাসে কি কি হয়েছে, কি কি টপিক ছিল, কি পয়েন্ট কি কি ছিল, আমি মোটামুটি বুঝতে পারছি কিনা, কোথায় বুঝতে পারি নাই সেটা নোট ডাউন করে আগামী ক্লাসে নিয়ে আসবো। তাহলে আমি আগামী ক্লাসে ওই বিষয়টা আরেকবার বুঝাই দিলে আপনার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। বুঝা গেল? ক্লাস তো রেগুলার রেকর্ড হয়। হ্যাঁ, কেন রেকর্ড হবে না? ক্লাস প্রত্যেকদিন রেকর্ড পেয়ে যাবেন। ঠিক আছে, আমার কাজ আমি করবো, আপনাদের কাজ এটাকে ইয়ে করা, কাজে লাগানো। আজকে করা হয়নি হলো অনলাইন, কেউ আছে কিনা আমি জানতাম না, এই জন্য অনলাইন ওপেন করে তাদের রেকর্ড দেখতে হবে আর কি করা। তো এই হলো ফ্যাক্ট। ঠিক আছে, এখন আপনারা বাসায় গিয়ে আজকে জাস্ট সবগুলো একটু কল্পনা করবেন, বেশি কিছু না, কল্পনা চিন্তা করবেন যে আসলে কি কি হয়েছে কি কি করবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত।